হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের লুসেন্টের ফিজিক্সের যে এমসিকিউগুলো তোমাদের হচ্ছিল পরপর তোমাদের লাইটের চ্যাপ্টার থেকে আমি করাচ্ছিলাম, তারই আজকে 5 নম্বর পার্ট তোমাদের এমসিকিউ থাকবে। এর আগে 4 নম্বর পার্টটা তোমাদের এমসিকিউ ছিল, আর 1, 2, 3 তিনটে যে পার্ট দিয়েছিলাম প্রথমে লাইটের, সেখানে তোমাদের ডেসক্রিপটিভটা ছিল। ওকে, যারা ডেসক্রিপটিভগুলো করোনি লাইটের চ্যাপ্টার থেকে লুসেন্টে তোমাদের আমি করিয়েছি, অবজেক্টিভ বইটা করাচ্ছি এখন, ডেসক্রিপটিভটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি, আর যেটুকুন বাকি রয়েছে সেটুকুনটা তোমাদের অবজেক্টিভের সাথে আমি কভার করে দিয়েছি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, খুবই ইম্পর্টেন্ট। আসন্ন তোমাদের রেলের পরীক্ষা আছে বা অন্যান্য অনেকগুলো এক্সাম আছে, সেখানে তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। ওকে, বিসিএসে এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল, অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল, তা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারটা। চলো আমরা 5 নম্বর পার্টে এমসিকিউটা আমরা দেখে নেব আজকে। তার আগে একটা কথা, যারা আজকে প্রথম দেখছো ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ক্লাস পাওয়ার জন্য। আর হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার প্রত্যেকটা লুসেন্টের ক্লাস করানো হয়েছে অলরেডি। তোমাদের হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফিটা কমপ্লিট হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চেক করতে পারো, বা তোমরা প্লেলিস্টে গিয়ে এই চ্যানেলে তোমরা চেক করে নাও, সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করি ফিজিক্সের এমসিকিউ পার্টটা। তোমাদের আগের দিন আমি 89 নম্বর কোশ্চেন পর্যন্ত করিয়েছিলাম। ওকে, তোমাদের 90 নম্বর প্রশ্ন থেকে করাবো। ফার্স্ট পার্টে তোমাদের 89টা কোশ্চেন করিয়ে দিয়েছিলাম। চলো আমরা তাহলে শুরু করি। 90 নম্বর প্রশ্ন কি বলছে প্রথমে, স্পেকট্রোমিটারে কলিমেটর কাজ হলো কি? মানে স্পেকট্রোমিটার যে যন্ত্রটা থাকে সেখানে কলিমেটর বলে একটা জিনিস থাকে। ওকে, সেই কলিমেটরের কাজটা কি বলতে হবে? এর কাজ হচ্ছে আলোর সমান্তরাল রশ্মি পেতে সাহায্য করে, আলোকে সমান্তরাল রশ্মি দিতে সাহায্য করে, এই হচ্ছে কলিমেটর। বোঝা গেল? তোমাদের যদি স্পেকট্রোমিটার যন্ত্র দেখো তাহলে এরকম স্পেকট্রোমিটার এটা যন্ত্রটা হয়, আর কলিমিটার যেটা বলছো এইটা হচ্ছে কলিমিটার। ওকে, মানে এইটা। ওকে, এইটা হচ্ছে কলিমিটার। বোঝা গেছে? এইটাই হচ্ছে রশ্মিটাকে সমান্তরাল করে। তোমাদের একটা দিয়েছি দেখো, বিম কলিমিটার দিয়েছি, মানে এই জায়গার পয়েন্ট বিন্দু থেকে এটা এখানে একটা লেন্স লাগানো থাকছে, এমনভাবে সাজানো আছে যে রশ্মিটা আপতিত হওয়ার পর এই যে রশ্মিগুলো এখানে এসে পড়ছে, সমস্ত রশ্মিগুলো পড়ার পর দেখো তারপর সমান্তরালে বেরিয়ে যাবে। এই সমান্তরালটা করার জন্যই এই হচ্ছে তোমার স্পেকট্রোমিটারের ভেতর কলিমিটার যন্ত্রটাকে লাগানো হয়। বোঝা গেছে? এইখানে লেন্সের কাজটা করে হচ্ছে তোমার এই কলিমিটার যন্ত্রে, এখানে লেন্সটা লাগানো থাকে। আশা করি তোমাদের ব্যাপারটা বুঝতে পেরেছো, কলিমিটারে কি কাজ করে স্পেকট্রোমিটার যন্ত্রের মধ্যে। এই গোটা যন্ত্রটার নাম হচ্ছে স্পেকট্রোমিটার। ওকে, এবার দেখো স্পেকট্রোমিটার অ্যাকচুয়ালি কি। স্পেকট্রোমিটার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তরঙ্গদৈর্ঘ্য শনাক্তকরণ করতে ব্যবহৃত হয় এবং বিশ্লেষণের জন্য একটা ডিভাইস বলতে পারো। শনাক্তকরণ এবং বিশ্লেষণ করার জন্য যে ডিভাইসটা থাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের, সেটা হচ্ছে স্পেকট্রোমিটার। এটি এই আলোক তরঙ্গগুলিকে শক্তি নির্গতকারী উপাদান নির্ধারণ করতে এবং ফ্রিকোয়েন্সি বর্ণালী তৈরি করতে ব্যবহৃত করা হয়। ওকে, আর কলিমেটার যেটা, কলিমেটার একটা বিন্দুর উৎস থেকে অপসারিত আলো বা অন্যান্য বিকিরণের সমান্তরালে রশ্মিতে পরিবর্তন করা যায় একটা ডিভাইস, যেটা আমি তোমাদের বললাম। একটা বিন্দু থেকে আলো আসবে, এসে এইগুলো যে পড়বে এই লেন্সটার উপর পড়ার পর সেটাকে সমান্তরালে আবার হচ্ছে আমাকে ফিরিয়ে দেবে। এই কাজটাই হচ্ছে করা হচ্ছে তোমার কলিমিটারের কাজ, যেটা স্পেকট্রোমিটার যন্ত্রের মধ্যে থাকে। এইটা আশা করি তোমাদের ফুল ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 91 নম্বর, নিচের কোন ফর্ম বস্তুর সমস্ত অবস্থানের জন্য একটি ভার্চুয়াল এবং খাড়া চিত্র তৈরি করে? ভার্চুয়াল মানে অসৎ, আর খাড়া মানে সোজা। ওকে, এই চিত্রটা তৈরি করবে। তাহলে নিচের কোন ফর্ম মানে কোনটা? উত্তল লেন্স, অবতল লেন্স, নাকি উপতল দর্পণ, নাকি এবং বি এবং সি উভয়? তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি, বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ কনকেভ লেন্স এবং হচ্ছে কনভেক্স মিরর, এই দুটোই কিন্তু তোমার ভার্চুয়াল চিত্র এবং হচ্ছে সোজা চিত্র গঠন করে। ওকে, অনেকবার হয়েছে এই প্রশ্নটা, যারা ডেসক্রিপটিভটা করে নাও তাহলে আরও তোমরা ডিটেলসে বুঝতে পারবে। ওকে, আগের দিন এই টাইপের কোশ্চেন ছিল, আমি তোমাদের অনেকবার বুঝিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কনভার্জিং লেন্স। তোমাদের ডেসক্রিপটিভ পড়ানোর সময় বলেছিলাম, ওই জন্য তোমাদের লেন্সের যে আর একটা করে নাম আছে কনভেক্স এবং কনভেক্সের, সেইগুলো তোমাদের জেনে রাখতে হবে। ওকে, যেমন হচ্ছে কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স কোনটাকে বলে? তোমাদের যে কনভেক্স যে লেন্সটা থাকে সেটাকে বলা হয় কনভার্জিং লেন্স। ওকে, আর যেটা কনকেভ লেন্স থাকে সেটাকে বলা হয় ডাইভার্জিং লেন্স। এবার কেন বলা হয়, কিসের জন্য বলা হয়, তোমাদের আমি ডেসক্রিপটিভটা যেটা করেছিলাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে, সেখানে তোমাদের আমি ডিটেলসে বুঝিয়েছিলাম। তো ওইখানে ক্লাসটা দেখো, যারা বুঝতে চাও অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে কনভার্জিং লেন্স কোনটাকে বললাম? কনভেক্সকে। তাহলে বলছি কনভার্জিং লেন্সের ফোকাল দৈর্ঘ্য বেগুনি, সবুজ এবং লাল রঙের মধ্যে যদি পরিমাপ করা হয়, তাহলে এটি যথাক্রমে FV, FG এবং FR এইভাবে আমরা পাবো। তাহলে আমরা খুঁজে পাবো অ্যাকচুয়ালি জিনিসটা কোনটা গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়ালিটির মধ্যে থাকবে সেটা বলতে হবে। এটা হবে অপশান এ আর রাইট আনসার। ওকে, FV হচ্ছে তোমার FR এর থেকে কি হবে? ছোট হবে। বোঝা গেছে? এবার এইটা তাহলে বুঝছে কি করে? দেখো এখানে তোমাদের বেগুনি, সবুজ, লাল রঙের কেসটা আমি আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম। কি হয় না, যেহেতু বেগুনি রঙের প্রতিসরাঙ্ক সূচক লাল রঙের প্রতিসরণ সূচকের চেয়ে বেশি, তাই বেগুনি রঙের ফোকাল দৈর্ঘ্য লাল রঙের ফোকাল দৈর্ঘ্য, বা অন্য কথায় যেটা হচ্ছে কি হবে না, এই F এর আর এর মানটা হচ্ছে FV এর থেকে কি হয়ে যাবে? বড় হবে।
মানে এফ আরটা বড় হবে, এফ বিটা ছোট হবে। মানে এখানে বেগুনিকে ডিনোট করছে এফ ভি দিয়ে, ভালো করে বুঝবে। সবুজকে ডিনোট করছে এফ জি দিয়ে, আর লালকে ডিনোট করছে এফ আর দিয়ে। এবার কন্ডিশনটা তোমার কিছু কিছু দিয়েছে, কোন কন্ডিশনটা ঠিক সেটা বলতে হচ্ছিল। তাহলে সেটা বলতে যে দেখা যাচ্ছে যে এখানে এই কন্ডিশনটাই ঠিক অপশান এতে যেটা আছে। কেন না, বেগুনি রঙের প্রতিসরণ সূচক লাল রঙের প্রতিসরণ সূচকের চেয়ে বেশি তো। ওকে, লালের থেকে বেগুনির প্রতিসরাঙ্ক সূচকটা বেশি, কিন্তু বেগুনি রঙের ফোকাল দৈর্ঘ্য আবার কি হয়, লাল রঙের ফোকাল দৈর্ঘ্য থেকে কম হয়। মানে যার ফোকাল দৈর্ঘ্য কম হবে সে হচ্ছে প্রতিসূচকটা বেশি হবে, এটাই বলতে চাইছি। আমি আগের দিন ব্যাখ্যা করেছিলাম, এটা তোমাদের এই ফর্মুলা অনুযায়ী হয়ে থাকে। তাই এই রঙের কালারের ডিভিশনটা যে বুঝবে সে কিন্তু এরকম করতে পারবে কন্ডিশন সূচক এই প্রশ্নগুলোর আনসার। ওকে, কিছুই নয় বিষয়টা, মানে এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে তিনটে রং দিয়েছে, তিনটে কন্ডিশন দিয়েছে। এখানে যাই কিছু দিতে পারে, এখানে এফ এ এফ বি এফ সিও দিতে পারে, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করছে। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে লাল আলোর থেকে বেগুনি আলোর প্রতিসরণ সূচক কী হয়ে যায়, বেশি হয়। যার প্রতিসরণ সূচক বেশি হয় তার ফোকাল দৈর্ঘ্য কম হয়, তার মানে ম্যাচ করছে এইটা। ক্লিয়ার হয়ে, আমি পাশে তোমাদের এটা বলে দিয়েছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 93 নম্বর, সূর্যের বর্ণালী গঠিত হয় উজ্জ্বল লেখা, উজ্জ্বল শৃঙ্খল, অন্ধকার লেখা নাকি অন্ধকার শৃঙ্খল। এগুলো অ্যাকচুয়ালি ইংলিশ টার্মগুলো ভালো করে দেখবে, ব্রাইট লাইন্স আর হচ্ছে ব্রাইট ব্যান্ডস। ওকে, ডার্ক লাইন ডার্ক ব্যান্ডস। তাহলে এখানে সূর্যের বর্ণালী গঠিত হয় অন্ধকার রেখা, মানে হচ্ছে অপশন সি হয়ে যাবে রাইট আনসার, মানে ডার্ক লাইন্স, এইটা হবে রাইট আনসার। সূর্যের বর্ণালী গঠিত হয় ডার্ক লাইন্সটা কি, দেখো সৌর বর্ণালী হাজার হাজার অন্ধকার শোষণ লাইনের সাথে একটি ধারাবাহিকতা নিয়ে গঠিত। এই লাইনটা মুখস্থ করে নেবে, ইম্পর্টেন্ট। কেননা সৌর বর্ণালী হাজার হাজার অন্ধকার শোষণ বলতে কি ডার্ক হচ্ছে অ্যাবজর্পশন লাইন বলা হয়। ওকে, এখান থেকে প্রশ্ন আসে, এটার সাথে ধারাবাহিকভাবে গঠিত হয়। তোমাদের এখানে কালারিংটা দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। একটা কালো মিডিয়াম থেকে আস্তে আস্তে সে লালের মধ্যে দিয়ে, যে ইয়েলোর মধ্যে দিয়ে সবুজ, তারপর আস্তে হালকা সবুজ, সাদা হয়ে হালকা নীল দিয়ে নীল হয়ে আবার কালোতে ফিরে গেল। এই যে তোমাদের এই অন্ধকার রেখাটা, মানে এই মাথাটার এই মাথাটা দেখো অন্ধকার প্রান্ত, তাই তো। এই যে অন্ধকার প্রান্ত, সূর্যের বর্ণালীটা কিন্তু এই সেমভাবেই গঠন হয়। তাই সূর্যের বর্ণালী কিন্তু এই ডার্ক লাইনের মাধ্যমে কিন্তু গঠন হচ্ছে। বিশেষ করে জেনে রাখবে, সৌর বর্ণালী হাজার হাজার অন্ধকার শোষণ লাইন অর্থাৎ ডার্ক অ্যাবজর্পশন লাইন দ্বারা কিন্তু গঠিত হচ্ছে। আর সূর্যের বর্ণালী একটি অবিচ্ছিন্ন বর্ণালী। অবিচ্ছিন্ন বর্ণালী বলতে কি বোঝা হয়, ইংলিশে কি বলা হয়, কন্টিনিউয়াস হচ্ছে স্পেকট্রাম। এই নামটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন দেয় সূর্যের বর্ণালী একটি ড্যাশ, এ দেবে 4টে অপশান থেকে, তার মধ্যে দেবে একটা অপশান পাবে তোমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম, অর্থাৎ অবিচ্ছিন্ন বর্ণালী হিসেবে কিন্তু আবৃত হয়। ওকে, বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন। ওকে, বোঝা গেল। তাই এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের আমি বারবার বলছি। পরবর্তী দেখো, নিচে রঙগুলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা এইমাত্র আমি বলে এলাম। এটা বলো রাইট আনসার কী হবে, এটা হবে লাল। লালের তরঙ্গ দৈর্ঘ্য সবসময় বেশি হয়, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। দেখো এখানে কিছু ইনফরমেশন জেনে রাখবে, এক্সট্রা ইনফরমেশনগুলো লুসিয়েন্টে নেই অবজেক্টিভে, তোমাদের আমি দিয়ে দিয়েছি কেন, এগুলো ইম্পর্টেন্ট বলে। দৃশ্যমান বর্ণালীতে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। দৃশ্যমান মানে যেটা ভিজিবল লাইট হয়। ওকে, সেই ভিজিবল যদি হচ্ছে তোমার বর্ণালী হয়, সেখানে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এবং যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার প্রতিসরাঙ্ক কী হবে, বেশি হবে। তাই জন্য বেগুনির প্রতিসরাঙ্ক বেশি কিন্তু লালের প্রতিসরাঙ্ক কম। কিন্তু উল্টোটা আবার কি না, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য আবার বেশি হয়, আবার হচ্ছে বেগুনির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। ওকে, এই ভিপগিয়রটাকে ইংলিশে বলা হচ্ছে, এটা বাংলায় কি বলা হয়, তোমার বেনি আসক হলা, তোমরা নাম শুনেছো। রংধনুর যে রঙগুলি নামগুলো যে দেওয়া হয়েছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যর ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। তোমাদের আমি সাজিয়ে দিয়েছি, দেখো ভি বলতে কি ভায়োলেট, আই বলতে কি ইন্ডিগো, ওকে, আর বি হচ্ছে ব্লু মানে নীল, আর হচ্ছে তোমার জি মানে হচ্ছে গ্রিন অর্থাৎ সবুজ, ওয়াই হচ্ছে ইয়েলো মানে হলুদ, ও হচ্ছে অরেঞ্জ মানে কমলা, আর হচ্ছে তোমার লাল মানে বেনি আসহ কলা। ওকে, অ্যাকচুয়ালি তোমাদের ইন্ডিগোটাকে নীল হিসাবে বর্ণিত করছে বাংলায়, আর এটাকে আমরা আকাশি বলে থাকছি। ওকে, তোমাদের ব্লুটাকে। ক্লিয়ার হয়েছে। আর ভায়োলেট মানে তো বেগুনি, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। আশা করি ক্লিয়ার হয়েছে। পরপর মানে ভায়োলেটটা প্রথমে থাকছে, লাল হচ্ছে সর্বোচ্চ নিচে থাকছে। ওকে, তাই লাল রঙের হচ্ছে তোমার কি হয় বলো তো, এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর এই বেগুনি অর্থাৎ ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। এই জন্য আর একটা জিনিস মনে রাখবে, ভায়োলেট বা বেগুনি রঙের ফ্রিকোয়েন্সি কিন্তু সবচেয়ে বেশি। আবার ফ্রিকোয়েন্সির কথা যদি মানে কম্পাঙ্কের কথা বলা হয়, তার মানে ভায়োলেটের হচ্ছে কম্পাঙ্ক বেশি হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, কার কোনটা কোন দিকে গুলিয়ে ফেলে, ফ্রিকোয়েন্সি দিচ্ছে নাকি তোমাদের তরঙ্গ দিচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে ওয়েভলেন্থ, আর ফ্রিকোয়েন্সির বাংলা হচ্ছে তোমার কম্পাঙ্ক। কম্পাঙ্ক বেশি হচ্ছে ভায়োলেটের, মানে প্রথমে যে থাকে, আর যার হচ্ছে তোমার কম্পাঙ্ক বেশি হয়, ওকে, তার হচ্ছে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। বোঝা গেছে। তাই এই জিনিসটা তোমাদের কিন্তু বুঝতে হবে, আনসার করতে হবে। এই প্রতিসারাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক তিনটে জায়গা থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে, কার বেশি কার কম। ওকে, চলো পরবর্তী দেখো 95 নম্বর, ফোকাল দৈর্ঘ্য এফ এর সমান্তরাল লেন্সের সমান্তরাল পৃষ্ঠটি রূপালী যদি হয়, এটি একটি কি হিসাবে আচরণ করবে বলতে হবে। এটা হচ্ছে তোমার ফোকাল দৈর্ঘ্যের অবতল আয়না f/2 হিসাবে আচরণ করবে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ফোকাল লেন্থের দুটি পাতলা লেন্স আছে, f1 এবং f2।
এটাকে সংযোগে স্থাপন করা হলো, তাহলে যৌগিক লেন্সের ফোকাল দৈর্ঘ্য কত হবে? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, f1 f2 বাই হচ্ছে f1 প্লাস f2, এইটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? মানে যৌগিক লেন্স বলতে কম্পোজিট লেন্সের কথা বলা হচ্ছে। ওকে, এটার হচ্ছে আনসার হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বস্তুকে 40 সেন্টিমিটার দূরত্বে ফোকাল দৈর্ঘ্যের 20 সেন্টিমিটার অবতল মিররের সামনে যদি রাখা হয় তাহলে চিত্রটি কী হবে? আগের দিন তোমাদের অনেক নিউমেরিক্যাল করিয়েছি আমি, তার মধ্যে এরকম ধরনের একটা করিয়েছিলাম, তাহলে এটা বলো রাইট অ্যান্সার কী হবে? একটি বস্তুকে 40 সেন্টিমিটার দূরত্বে যদি রাখা হয় তাহলে তার দৈর্ঘ্যের 20 সেন্টিমিটার অবতল মিররে রাখলে ছবিটা তৈরি হবে বাস্তব, উল্টানো এবং বাস্তবের মতো একই আকারে, মানে অপশান ডি হয়ে যাবে। মানে রিয়েল হবে, সেটা ইনভার্টেড হবে মানে উল্টানো হবে, এবং অফ দ্য সেম সাইজ মানে একই আকারের হবে অবজেক্টের, মানে অবজেক্টটা যেটা ছিল তার একই আকারের এটা হবে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবারে মিরর যারা ফার্স্ট চ্যাপ্টারটা করেছিলে, আমি যেটা ফার্স্ট পার্ট করেছিলাম লাইটের, মিরর যারা ক্লিয়ারলি বুঝেছিলে তারা ইজিলি এইটা আনসার করতে পারবে। ওকে, তাই জন্য যারা বুঝতে পারছো না অবশ্যই মিররের ফার্স্ট পার্টটা দেখো। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। রৈখিক বর্ণালী দেওয়া হয় যার দ্বারা? এটা দেওয়া হয় হচ্ছে তোমার পারদ বাষ্পবাতি, মানে মার্কারি ভ্যাপর ল্যাম্প, মানে রাস্তার ধারে দেখবে সেই ল্যাম্পগুলো সেই থাকে না, তার ভেতরে দেখবে এই মার্কারি ভ্যাপর ল্যাম্পগুলো ব্যবহার করা হয়, মানে রেখা বর্ণালীতে পারদ বাষ্পবাতি দ্বারা কিন্তু দেওয়া হয়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 99 নম্বর, রংধনু তৈরি হয় যখন সূর্যের আলো কি ঘটে? চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ, বায়ুমণ্ডলে ঝুলন্ত বৃষ্টির ফোঁটার ঘটনা প্রতিসরণ এবং অভ্যন্তরীণ প্রতিফলনের পরে ছড়িয়ে পড়ে। ওকে, এই ঘটনাটা ঘটে রংধনু যখন তৈরি হয় সূর্যের আলোতে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু বারবার এক্সামে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, বৃষ্টির দিনে রংধনু পর্যবেক্ষণের জন্য যে অপটিক্যাল ঘটনাটি প্রধানত দায়ী সেটা হলো কোনটা? এটা হবে রাইট আনসার চারটে অপশানের মধ্যে অপশান বি, বিচ্ছুরণ। ওকে, ডিসপ্যারেশন। ওকে, এটা অনেকেই হচ্ছে ভুল করে ইন্টারফারেন্স করে ফেলে, মানে ব্যতিচারটা করে ফেলে, কিন্তু ব্যতিচার হবে না ইন্টারফারেন্স, এটা হবে ডিসপ্যারেশন মানে বিচ্ছুরণ। বোঝা গেছে? এটা ভালো করে মনে রাখবে, ইংলিশ টার্মটা মনে রাখবে। ডিসপ্যারেশন হচ্ছে বিচ্ছুরণ, এটা হচ্ছে তোমার রংধনু যখন হচ্ছে সৃষ্টি হয় বৃষ্টির পর আকাশে, সেটা হচ্ছে বিচ্ছুরণের কারণে ঘটে। মানে বিচ্ছুরণটা অ্যাকচুয়ালি কি, যখন সাদা আলো একটা কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন তার রঙের যে বর্ণালীতে যে ভাগ হয়ে যায়, মানে হচ্ছে বেগুনি, ইন্ডিগো, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এইভাবে তো ভাগ হয়ে যায়। এই সাদা আলো যে তার উপাদান রঙে যে ভাগ হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বিচ্ছুরণ বলছি। তাই সূর্য থেকে যে আলোটা আসে আমাদের পৃথিবীতে সেটা কি হয়, সাদা কালারের হয়। এবার বৃষ্টির ফোঁটা ধরো রয়েছে, তার ভেতর আলোটা এসে পড়ছে সাদা আলোটা, আর এর ভেতর দিয়ে যখন বেরোচ্ছে সেটা বিচ্ছুরণ সৃষ্টি করছে। কেন, সাদা আলোটা ভেঙে দেখবে বিভিন্ন রকম কালার আছে, সেটাই আমরা হচ্ছে বেনিয়া আসো কালার বলে থাকছি, এই কালারগুলো দেখা যায়। ওকে, এটা হচ্ছে বিচ্ছুরণের কারণে হয়, ডিসপ্যারেশন। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আলো থেকে ভ্রমণ করে কোনটি? তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আলো ভ্রমণ করে হচ্ছে ঘন থেকে লঘু। তোমাদের আমি অনেকবার পড়িয়েছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ডেসক্রিপটিভ পড়ানোর সময় 3 নম্বর পার্টে মনে হয় যতটা সম্ভব তোমাদের রয়েছে। এখানে আমি তোমাদের পড়ানোর সময় বারবার বলেছি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে গেলে সবসময়তে সেটা ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে, এটা মাস্ট। ওকে, আর এটি তীব্রতার কোনো ক্ষতি ছাড়াই ঘটে, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, মানে এটা হচ্ছে ইট অকার্স উইথ নো লস হচ্ছে ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি মানে তীব্রতা। ওকে, তার তীব্রতার কোনো রকম কোনো ক্ষতি ঘটে না, এটা ছাড়াই কিন্তু এটা ঘটে থাকে এবং এটা ঘন থেকে লঘুতে যায়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আলো ভ্রমণ করে এইভাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এগুলো বারবার এক্সামে আসে, এগুলো কিন্তু ভালো করে তোমরা কভার করে যাবে। আর সামনে তোমাদের রেলের পরীক্ষা আছে, গ্রুপ ডি, তোমাদের ডেট ঘোষণা হয়ে গেছে, তাই এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমরা কিন্তু এক্সামে দেখতে পাবে। প্রিভিয়াস ইয়ারও অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কমন ছিল। আর তোমাদের চ্যাপ্টারটা যেভাবে আমি তোমাদের কভার করে দিয়েছি এনসিইআরটি এবং তোমাদের লুসিয়েন্ট মিলে, তোমাদের আশা করি প্রত্যেকটা এক্সামে তোমাদের কাজে লাগবে। দেখো পরবর্তী প্রশ্ন, সূর্যের বর্ণালীর প্রকৃতি হলো কি? চারটে অপশান আছে, এর মধ্যে প্রকৃতি হবে কোনটা? অপশান এটা, শোষণ লাইন সহ অবিচ্ছিন্ন বর্ণালী, এটা হবে রাইট অ্যান্সার, সূর্যের বর্ণালীর প্রকৃতি এটা। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণ দ্বারা সৃষ্ট হয় না? তাহলে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ দ্বারা সৃষ্ট হয় না কোনটা? সূর্য আকাশে বাস্তবের চেয়ে অনেক উঁচুতে দেখা যাচ্ছে, এইটা বায়ুমণ্ডলীয় প্রতিসরণ দ্বারা সৃষ্টি হবে না। সূর্য যখন ওঠে মানে উদিত হয়, ওকে, তার কিছুক্ষণ আগে আমরা সূর্যকে দেখতে পাই এবং সূর্য যখন ডুবে যায় তার কিছুক্ষণ পরেও আমরা সূর্যকে দেখতে পাই। এই ঘটনাটা প্রতিসরণের কারণে ঘটে, সেটা আমরা তোমরা প্রতিসরণ পড়ানোর সময় তোমাদের ডিটেলসে বর্ণনা করেছিলাম ছবি সমেত। যারা দেখোনি 3 নম্বর পার্টটা দেখে নাও, এখানে তোমাদের রয়েছে ক্লাসগুলো, ওই জন্য বলছি ডেসক্রিপটিভটা দেখে এসো, তবে অবজেক্টিভগুলো ভালো বুঝতে পারবে। ওকে, কিন্তু এখানে যেহেতু বলেছে সৃষ্টি হয় না কোনটা, তাহলে বাস্তবের চেয়ে বড় দেখাবে কি অনেকটা উঁচুতে দেখাবে, এটা কখনোই হচ্ছে তোমার প্রতিসরণ দ্বারা হয় না। ওকে, তাই অপশান এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো 104 নম্বর, যৌগিক আণুবীক্ষণ যন্ত্রের বিবর্তক শক্তি বৃদ্ধি পায় যখন কি ঘটে? চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান ডি, যখন বস্তুনিষ্ঠ এবং চোখের অংশ উভয়ের ফোকাল দৈর্ঘ্য হ্রাস করা হয়, মানে কমে যায়।
ওকে, ডিক্রিজ হয়ে যায়, তখন এটা ঘটে যৌগিক আণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধক শক্তি। বিবর্ধক শক্তি বলতে ম্যাগনিফিকেশনের কথা বলা হচ্ছে, মানে সেটা কি হয়ে যায়, বিবর্ধক শক্তিটা মানে জুম, মানে বেড়ে ওঠা শক্তিটা। এটা কখন না বস্তুনিষ্ঠ এবং চোখের অংশের উভয়ের ফোকাল দৈর্ঘ্যকে যখন কমানো হবে, তখন হচ্ছে তো সেটা যৌগিক আণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধক শক্তি বৃদ্ধি পাবে। ওকে, চলো পরবর্তী দেখো, বর্ণালীর দুটি রঙের মধ্যে কৌণিক বিচ্ছেদ নির্ভর করে কিসের ওপর? রাইট আনসার হবে বিচ্যুতি কোণের উপর, অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো, আকাশ নীল কি কারণের জন্য হয়ে থাকে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বিক্ষিপ্তকরণের জন্য হয়ে থাকে, স্ক্যাটারিং। ভালো করে মনে রাখবে, আকাশ যে নীল রঙের দেখায় এটা হচ্ছে তোমার স্ক্যাটারিংয়ের কারণে হয়ে থাকে। অপশান সি হবে রাইট আনসার। অনেকে এই জায়গাটা কনফিউজ হয়ে যায়, অনেকে এটাও হচ্ছে ডিসপারশন করে ফেলে, বিচ্ছুরণ, কিন্তু আকাশ যে নীল রঙের হয় এটা কিন্তু স্ক্যাটারিংয়ের জন্য হয়, ডিসপারশনের জন্য হয় না। বোঝা গেছে? এই জায়গাগুলো কিন্তু ভালো করে এক্সাম্পলগুলো মনে রাখবে, এখান থেকে 100% প্রশ্ন কিন্তু এক্সামে আসে, প্রত্যেকটা এক্সামই আসে। ওকে, তরুণের পরীক্ষার প্রমাণিত হয়েছে যে চারটে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে? হচ্ছে ইয়াং এক্সপেরিমেন্ট হচ্ছে এস্টাবলিশ দ্যাট লাইট কনসিস্ট অফ ওয়েভ, মানে আলোর তরঙ্গ দিয়ে গঠিত। যেমন হচ্ছে আরও পার্টিকেল দিয়ে গঠিত হচ্ছিল প্রথম দিকে আমরা বলছিলাম না বারবার, এবং হচ্ছে আলো কিন্তু তোমার ওয়েভ দিয়েও হচ্ছে গঠিত হচ্ছে, আলো তরঙ্গ দিয়েও গঠিত হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব। একটি টেকসই ব্যতিচার প্যাটার্ন পেতে আমাদের দুটি উৎসের প্রয়োজন যা বিকিরণ নির্গত করে, কোনটি? চারটে অপশনের মধ্যে রাইট আনসার হবে অপশান সি। একটি কম্পাঙ্ক এবং একটি নির্দিষ্ট পর্যায় সম্পর্ক আছে, এইটা হচ্ছে তোমার বিকিরণ নির্গত করে থাকে। একটা টেকসই ব্যতিচার পেতে, ব্যতিচারের ইংরেজিতে কি বলা হয়? হচ্ছে ইন্টারফারেন্স। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পাতলা ছবি রং যে কারণে হয়, ওকে, কালার অফ থিন ফিল্ম, তাহলে এটা গঠিত হয় কিসের? আলোর ব্যতিচারের কারণে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার, হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। ওকে, আলোর ব্যতিচারের কারণে কিন্তু এটা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে এক্সামে। এবার দেখো, আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্সের উদাহরণগুলো জেনে রাখবে, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। ব্যতিচারের উদাহরণগুলোর মধ্যে একটা হলো জলের ওপর ভাসমান তেলের ফ্লেম, অর্থাৎ একটা জল আছে, ওকে, জলের ওপর যদি তোমরা তেল ফেলে দাও, তাহলে তোমরা দেখবে এবার যদি আলো পড়ছে, ধরো যে কোনো আলো তুমি যদি ফেলো এর ওপর, দেখবে বিভিন্ন রকম চকচক করছে এবং হচ্ছে বিভিন্ন রকম কালারিং আলো দেখতে পাচ্ছ, লাল, নীল, হলুদ, সবুজ। তো এটা ঘটছে কিসের জন্য? এটা ব্যতিচারের কারণে ঘটছে, ওকে, ইন্টারফারেন্সের কারণে ঘটছে। এটা একটা এক্সাম্পল, এটা হচ্ছে প্রতিফলিত হচ্ছে। আরেকটি উদাহরণ হচ্ছে সাবানের বুদবুদের পাতলা ফিল্ম, অর্থাৎ সাবানের যে বুদবুদগুলো হয় না, ওকে, দেখবে ছোটোবেলায় সেই অনেক রকম তোমরা সাবানের ফেনা করে যেগুলো হচ্ছে তোমরা ওড়াতে, ওকে, সেটা সেই যে জিনিসগুলো হচ্ছে সাবানের যে বুদবুদগুলো হয়, তার ভেতরেও কিন্তু এই সেম জিনিসটা ঘটে থাকে, সেটাও কিন্তু ব্যতিচার বা ইন্টারফারেন্সের কারণেই হয়ে থাকে, বিভিন্ন কালারগুলো আমরা দেখতে পাই। ওকে, প্রকৃতির এই কৃত্রিম আলোর উৎস আলোকিত হলে সুন্দর রঙের যে বর্ণালীটা প্রতিফলিত করছে, এটাই কিন্তু তোমার ব্যতিচারের কারণে হয়ে থাকে। এগুলো জেনে রাখবে, প্রশ্ন দেয় কিন্তু এক্সামে। সাদা আলোতে দেখলে সাবানের বুদবুদগুলি বিভিন্ন রঙের দেখায়, তার কারণটাকে এই যে আমি বলে এলাম, তাহলে এটা রাইট আনসার হবে ব্যতিচার বা ইন্টারফারেন্স। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এবার দেখো, তোমাদের বিচ্ছুরণ সম্পর্কে অনেকের ডাউট আছে। ওকে, তোমাদের এই যে কোশ্চেনগুলোর মধ্যে ব্যতিচার, বিক্ষেপ, বিবর্তন, হচ্ছে বিচ্ছুরণ, এইগুলো সম্পর্কে অনেকের মধ্যে কনফিউজ আছে। ব্যতিচারটা তোমাদের আমি বললাম, এবার সেরকমই বিচ্ছুরণটা সম্পর্কে একটু জেনে নাও, এখান থেকে প্রশ্ন দেয় তো, তাই কনফিউজটা দূর করে নাও। হচ্ছে ডিসপারশন, যেটাকে বলে বিচ্ছুরণ। কি বলে না, যখন সাদা আলো একটা কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে যাবে, তখন এই সাদা রঙের বর্ণালীতে সেইগুলো যাওয়ার পর সেটা বিভিন্ন আলোতে ভেঙে যাবে। ওকে, ভেঙে যে বিভিন্ন কালারিং আলো সৃষ্টি করবে, এইটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন। ওকে, সেটা কোন অর্ডারে করবে? দেখো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড হচ্ছে রেড, যেটাকে বেনি আসরকলা বাংলায় বলা হয়। ওকে, একটু আগে তোমাদের আমি বলছিলাম যেটা বিচ্ছুরণ বা ডিসপারশন। দেখো এখানে ছবিটা তোমাদের দিয়েছি, সাদা আলো যাচ্ছে, এখানে পড়ছে, এখানে প্রিজম থেকে যাওয়ার পর সেটা কি হয়েছে? বিভিন্ন আলোতে ভেঙে যাচ্ছে, এটা কি হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন বলে। এবার হচ্ছে বিক্ষেপ, স্ক্যাটারিং কোনটাকে বলে? স্ক্যাটারিং হচ্ছে সূর্যের সাদা আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে আলো ছড়িয়ে পড়ে এবং ধূলিকণা মুক্ত জলের অণু, বায়ুমণ্ডলের উপস্থিতি গ্যাসের অণু দ্বারা ছড়িয়ে পড়ে। অর্থাৎ সূর্যের আলো, ধরো এটা সূর্য, ওকে, এখান থেকে ধরো আলো দিচ্ছে, বোঝা যাচ্ছে? এই সূর্য যখন আলো দেবে, বায়ুমণ্ডলে যখন এই আলোটা আসবে, তখন এখানে বিভিন্ন রকম বায়ুকণা আছে, এই বিভিন্ন রকম বায়ুকণাতে এসে হচ্ছে ঠিকরে যাবে। এই বায়ুকণাতে এসে যখন ঠিকরে যাবে বিভিন্ন দিকে, হচ্ছে সেটা কি হয়ে যাবে? বিক্ষেপ হয়ে যাবে, স্ক্যাটারিং হয়ে যাবে বিভিন্ন দিকে। তাহলে এই বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকা ধূলিকণা, জলের অণু, এগুলোর দ্বারা কি হয়? বিভিন্ন দিকে ছিটকে যায়। এর কারণে হচ্ছে যেটা ঘটে সেটাকে বলে স্ক্যাটারিং বা বিক্ষেপ। এটা উদাহরণ, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল রঙের দেখায়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেয়। এবার দেখবো আমরা বিবর্তন। বিবর্তনটা কি? হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনটা কি না, হচ্ছে কোনো বাস্তব বস্তুর প্রান্তের চারপাশে যাওয়ার সময় আলোর সামান্য যে বাঁক হয়, তার জন্য যেটা ঘটে সেটা হচ্ছে বিবর্তন বা ডিফ্র্যাকশন। ওকে, ডিফ্র্যাকশন বা বিবর্তন ঘটে, মানে কোনো বস্তু ধরো যাচ্ছে, এবারে কোনো প্রান্ত, মানে এই ধরনের মেঘটা রয়েছে, এখানে ভালো এক্সাম্পল হচ্ছে মেঘের রূপালী আস্তরণ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে মেঘটা রয়েছে, মেঘের পাশ দিয়ে যখন আলোটা কভার করে যখন এখান দিয়ে আবার বেরোনোর চেষ্টা করছে, এই যে বাঁকটা যে সৃষ্টি করছে, যে বিবর্তনটা হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় ডিফ্র্যাকশন বা বিবর্তন।
ওকে, তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন দেয়। ওকে, তাই এগুলো তোমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম। ব্যতিচারের ঘটনাটি দেখানো হয়েছে, ব্যতিচার বলতে কি ইন্টারফারেন্স। ওকে, ইন্টারফারেন্সে হচ্ছে দেখানো হয়েছে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক। উপরে সব ধরনের তরঙ্গই নাকি সঠিক, মানে হচ্ছে শুধুমাত্র অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, শুধুমাত্র অনুপ্রস্থ যান্ত্রিক তরঙ্গ এবং শুধুমাত্র অযান্ত্রিক অনুপ্রস্থ তরঙ্গ, এই তিনটেই ঠিক। ওই জন্য অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, আলোর তির্যক প্রকৃতি দেখানো হয়েছে কিসের উপর? চারটে অপশন তোমাদের রয়েছে, চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে বলতে হবে। আলোর তির্যক প্রকৃতি দেখানো হয়েছে কিসের উপর? আলোর মেরুকরণের উপর, মানে পোলারাইজেশন অফ লাইট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আলো সরলরেখায় ভ্রমণ করে। আলোর রেক্টিনিউলার প্রচার রয়েছে, এটি বিবৃতি ধরে রাখে যদি আলোর জন্য ভ্রমণের মাধ্যম হয় কি রকম? তাহলে এটা আলোর মাধ্যম হবে সমজাতীয় এবং স্বচ্ছ হতে হবে। ওকে, হোমোজিনিয়াস অ্যান্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আলো সরলরেখা যে ভ্রমণ করে এই বিবৃতিটা ধরে যদি আমরা দেখি, তাহলে এই আলো ভ্রমণের জন্য কি দরকার? না, এটা সমজাতীয় হতে হবে এবং হচ্ছে স্বচ্ছ হতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রদর্শন করে না কোনটি? মানে লংগিটিউডিনাল ওয়েভ ডু নট হচ্ছে এক্সিবিট হচ্ছে পোলারাইজেশন, মানে মেরুকরণ। মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রদর্শন করে না হচ্ছে মেরুকরণকে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু প্রতিসরণ, বিবর্তন, প্রতিফলন এগুলো কিন্তু এই লংগিটিউডিনাল ওয়েভ মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু প্রদর্শন করে, কিন্তু মেরুকরণ পোলারাইজেশনটা কিন্তু করে না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মেরুকরণ করা যায় না? নিচের কোনটি মেরুকরণ করা যায় না সেটা বলতে হবে। চারটে অপশনের মধ্যে বাতাসে যেটা তরঙ্গ থাকে, সাউন্ড ওয়েভস ইন এয়ার। ওকে, বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। কিন্তু রেডিও তরঙ্গ, এক্স রে, ইনফ্রারেড রেডিয়েশন মানে অবলোহিত বিকিরণ, এগুলো কিন্তু মেরুকরণ করা যায়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, অপটিক্যাল অ্যাক্টিভ পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলি কি করে না হচ্ছে পোলারাইজড আলোর মেরুকরণের সমতলে ঘোরানো যায়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, লেজার আলোকে সুসংগত বলে মনে করা হয় কারণ এতে কি রয়েছে? লেজার আলোকে সুসংগত বলে মনে করা হয় তার কারণ এদের ভেতর হচ্ছে তোমার ঠিক একই তরঙ্গ দৈর্ঘ্যের সমন্বিত তরঙ্গ রয়েছে বলে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ব্যতিচার প্যাটার্নের শক্তি হলো কি? ব্যতিচার বলতে ইন্টারফারেন্স। ওকে, এই প্যাটার্নে এনার্জিটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এটা সংরক্ষিত কিন্তু পুনরায় বিতরণ করা হয়, মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, কনজার্ভ বাট ইজ রেডিস্ট্রিবিউটেড, মানে সংরক্ষিত কিন্তু পুনরায় সেটাকে আবার বিতরণ করা হয়। এটা হচ্ছে তোমার ব্যতিচার প্যাটার্নে ঘটে থাকে, মানে ইন্টারফারেন্স প্যাটার্নে ঘটে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, লুসিয়েন্টের তরঙ্গের দুটি উৎসকে সুসংগত বলা হয় যদি সেটা কি ঘটে? যদি উভয় একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ উৎপন্ন করে যার একটি ধ্রুবক পর্যায়ে পার্থক্য থাকতে হবে, তবে সেটা তরঙ্গের দুটি উৎসকে সুসংগত বলা হবে, মানে অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, কেন একটি টাওয়ার তার কাছে আসা ব্যক্তির কাছে বড় এবং আরও বড় দেখায়? মানে একটি টাওয়ারের কাছে যদি আসে কোনো ব্যক্তি তাহলে সেটাকে বড় দেখাবে এবং যত কাছে আসবে আরও বড় দেখাবে। তিনটে কন্ডিশন দিয়েছে, টাওয়ারের দ্বারা উপস্থাপিত কোন চোখের বৃদ্ধি পায় বলে, চোখের লেন্সের ফোকাল দৈর্ঘ্য বৃদ্ধি পায় বলে, নাকি চোখের রেটিনার ছবির আকার বৃদ্ধি পায় বলে। তাহলে উপরে দেওয়া তিনটে বিবৃতিকে বিবেচনা করে সঠিক আনসার হবে অপশান সি, এ এবং হচ্ছে 3, মানে 1 এবং 3 হচ্ছে আনসার হবে এইটা 1 এবং 3, মানে টাওয়ার দ্বারা উপস্থাপিত কোন চোখের বৃদ্ধি করে এবং চোখের রেটিনার ছবির আকার বৃদ্ধি পায়, এই দুটো সঠিক হচ্ছে। যদি টাওয়ারে কোনো জায়গায় টাওয়ার আছে সেখানের কাছে যদি কোনো মানুষ আসে তাহলে সেটা কি পরপর সেটা বড় হতে থাকবে, তাই এই যে আকারটা বড় হতে থাকছে, এই দুটো কন্ডিশন ঠিক আছে। 1 and 3 হচ্ছে তোমার রাইট আনসার হবে। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো সিডিএস, এনডিএস, এসএসসি, সিজিএল প্রত্যেকটা এক্সামের এবং হচ্ছে গ্রুপ ডি, রেলের, এলএলপি প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন এসে থাকে, তাই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন, দুটি সমতল আয়না একে অপরের সাথে থিটা কোণে ঝুঁকে আছে। প্রথম দর্পণে এবং দ্বিতীয় দর্পণের সমান্তরালে আলোকরশ্মি প্রথম দর্পণের সমান্তরালে যদি দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত হয় তাহলে থিটার মান কত? ওকে, সেটার মান কত সেটা বলতে হবে। এটা 60 ডিগ্রি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কী করে হলো এটা, কী করে 60 ডিগ্রি হলো সেটা জানতে গেলে তোমাদের ফার্স্ট পার্টটা দেখতে হবে। সেখানে আমি এরকম ধরনের নিউমেরিক্যাল একটা সলভ করিয়েছিলাম। ওকে, থিটা কোণে ঝুঁকে আছে, সেখানে আমি 60 ডিগ্রি কোণে দেখবে ঝুঁকে থাকা সেই হিসাবটা আমি তোমাদের দিয়েছিলাম, যেটা ঝুঁকে থাকলে কটা ছবি তৈরি করবে এবং হচ্ছে কী করে প্রথম দর্পণের সাপেক্ষে দ্বিতীয় দর্পণে থিটা কোণের মান কত হবে সেটা আমি তোমাদের বলেছিলাম। তো সেটাই হচ্ছে এখানে কাজ। ওকে, তো সেটা একটু দেখে নেবে, তাহলে এটা পারবে তোমরা। এবার দেখো এখানে বলছে দেখানো চিত্রে, এই যে চিত্রটা তোমরা পাশে দেখতে পাচ্ছ সাদার ভেতরে যে কালারিং যেটা আছে ছবিটা, তাহলে μ1, μ2, μ3, μ4 এবং μ5 হলো প্রতিসারাঙ্ক সূচক। মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক সূচককে ডিনোট করা হয়। তাহলে এই যে নামগুলো দেওয়া হয়েছে বিভিন্ন রকম, এটা বলছে প্রতিসারাঙ্ক সূচক, এটা তো বুঝলাম। এবার বলছে এই মাধ্যমগুলোর মধ্যে যথাক্রমে 1, 2, 3, 4, 5 এই নিম্নোক্তভাবে হচ্ছে যাচ্ছে রশ্মিগুলো। তাহলে এই চারটে কন্ডিশন তোমাদের দিয়েছে, তার মধ্যে সঠিক কোনটা হবে বলতে হবে। এটা সঠিক হবে তোমার অপশান বিটা, 1, 2 and 3 অনলি। ওকে, এটা সঠিক হবে।
ওকে, তার মানে কি 1 বলতে এইটা, এই কন্ডিশনটা μ1 ইকুয়াল টু μ2, এই দুটো সমান হবে, মানে এই যে μ1 এটা ইকুয়াল টু μ2, এই দুটো হচ্ছে সমান হবে, এই দুটো প্রতিসারাঙ্ক, এটা সঠিক। 2 নম্বর সঠিক বলছে μ3 μ4 μ5 সঠিক, মানে সমান হবে, মানে μ3 ইকুয়াল টু μ4 ইকুয়াল টু হচ্ছে μ5, দুটো সমানই হবে। এই দুটো যদি সমান হয় তাহলে এরাও সমান হবে, তাই এই দুটো কন্ডিশন ঠিক। আর 3 নম্বর কন্ডিশনটা ঠিক হচ্ছে μ2 হচ্ছে তোমার μ3 থেকে ছোট হবে, মানে এই যে μ3 যে আছে সে কি হবে, এই μ2 এর থেকে ছোট হবে, মানে μ3টা বড় হবে, যত এই দিকে যেতে পারবে তত কি হবে, বাড়বে, আর এই দিকে এলে কি হবে, কমবে। বোঝা গেছে? এটা মনে রাখবে, তাহলে এটা করতে পারবে, যে কন্ডিশনই দিক না কেন পরীক্ষার সময় অপশন চেঞ্জ করলেও তোমরা করতে পারবে। এবার দেখো তোমাদের আমি লিখে দিয়েছি এখানে, যখন আলোর রশ্মি বিভিন্ন প্রতিসরণ সূচক সহ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের কথা বলছে, বা ঘন থেকে লঘুর কথা, মানে একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যাচ্ছে আলোক রশ্মি, তখন রশ্মি কি হয়ে যায়, বেঁকে যায়। যেহেতু উপরের চিত্রে আলোর রশ্মি প্রথম লেন্সের মধ্যে দিয়ে বিচ্যুতি ছাড়াই যায়, তাহলে প্রথম লেন্সের মধ্যে দিয়ে কোনো রকম বিচ্যুতি হচ্ছে না, ঠিকভাবেই যাচ্ছে, তার মানে μ1 আর μ2 তাহলে দুটো সেমই হবে, কারণ এখানে কোনো রকম বাঁক সৃষ্টি হয়েছে, তুমি দেখেছো অ্যাকচুয়ালি এটার পর এই সোজা বেঁকে গেলে বা এই সোজা বেঁকে গেলে তাহলে বাঁকটা সৃষ্টি হতো, কখনো এটা ইকুয়াল হতো না। কিন্তু এখানে দেখো কালো কালারের রেখাগুলো দিয়ে কী বোঝানো হয়েছে, পরবর্তী লেন্স পর্যন্ত দেখো সমানভাবে গেছে, কোনো রকম হচ্ছে বাঁক নেয়নি, বিচ্যুতি হয়নি, পুরো স্ট্রেট গেছে। তাহলে এই যে স্ট্রেট যাওয়ার কারণে μ1 μ2 এবং μ3 সবই ইকুয়াল হয়েছে, এরা যদি ইকুয়াল হয় তাহলে এরাও ইকুয়াল হয়েছে। বোঝা যাচ্ছে? এইটার জন্য কিন্তু ঘটছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 123 নম্বর। রিফ্র্যাক্টিং টাইপের একটি জ্যোতির্বিদ্যা একটা টেলিস্কোপের নিচের কোন বিবৃতিটি সঠিক? ওকে, মানে ইন অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল যে টেলিস্কোপ আছে, এটা জ্যোতির্বিদ্যা না করে হচ্ছে, এটা না করে এটা মহাকর্ষীয় বলতে পারো। ওকে, অ্যাস্ট্রোনমিক্যাল বলতে মহাকর্ষীয় বলতে পারো, মহাকর্ষীয় টেলিস্কোপ যেটাকে বলতে পারো। ওকে, এটা বলতে পারো। এটা হচ্ছে রেকটিফাইং টাইপটা কীরকম হবে সেটা বলো। এটা হচ্ছে তোমার সঠিক হবে অপশান সি, মানে বস্তুর ফোকাল দৈর্ঘ্য আইপিএসের চেয়ে বেশি হবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। ওকে, বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, একটি মাধ্যমের প্রতিসরণ সূচক √3, তাহলে নিচের কোনটি সঠিক? আগের দিন তোমাদের আমি বারবার করিয়েছিলাম প্রতিসরণ সূচকের মান কী করে বার করে ডিটেলসে, এবং থিওরি ক্লাসেও তোমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টেও তোমাদের আমি করিয়েছি, তাই এইগুলো সম্পর্কে আর ডিটেলসে বলছি না, বারবার অনেকবার বলা হয়ে গেছে। তাই যারা ওইখানটা দেখোনি দেখে নাও, তাহলে কিন্তু প্রতিসরণ সূচক কীভাবে নির্ণয় করতে হয়, সূত্র কী আছে সব বলে দেওয়া আছে। তাই এখানে রাইট অ্যান্সার কোনটা হবে বলো? এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হবে কোনটা? রাইট অ্যান্সার হবে অপশান এ, আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনে √3 গুণ হতে হবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, চাঁদের পৃষ্ঠে একটি বিস্ফোরণ যদি ঘটে, তাহলে বিস্ফোরণের স্থান থেকে কিছু দূরত্বে একজন নভোচারী যেটি করতে পারেন সেটি কোনটি? একজন নভোচারী কি করতে পারেন? আলোকে লক্ষ্য করতে পারে এবং বিস্ফোরণের ফলে সৃষ্ট শব্দ কিন্তু তিনি শুনতে পাবেন না। বিস্ফোরণ হওয়ার পর সে আলোটা দেখতে পাবে, কিন্তু কোনো রকম সে শব্দকে কিন্তু শুনতে পারবেন না। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, লাইটটাকে সে দেখতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো 126 নম্বর, একটি উত্তল লেন্স চিত্রে দেখানো বস্তুর একটি বাস্তব চিত্র তৈরি করতে ব্যবহৃত হয়, পাশে তোমাদের দেয়া রয়েছে। ওকে, এটা উত্তল লেন্সের চিত্র দেখানো হয়েছে, এটা বস্তুর একটা বাস্তব চিত্র গঠন হবে। এবার বলছে বস্তুটি 4টি ভিন্ন রং, যেমন ভায়োলেট, ইন্ডিগো, নীল এবং সবুজ, তাহলে নিচের কোন বস্তুর চিত্রকে উপস্থাপন করে? এই যে ভি সমান ভায়োলেট, আই সমান ইন্ডিগো, জি সমান গ্রিন, আর হচ্ছে বি সমান নীল অর্থাৎ ব্লু। তাহলে বোঝা গেছে? তাই এই যে কালারগুলো, এটা এই 4টে অপশান দিয়েছে, এর মধ্যে কোনটি বস্তুর চিত্রকে উপস্থাপন করবে বলতে হবে। সেটা উত্তল লেন্সে, মানে কি কনভেক্স লেন্সে। এটা যদি ফেলা হয় তাহলে কীরকম হবে? তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে বলতে 4টে অপশান আছে তোমাদের, অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে এইটা হবে রাইট অ্যান্সার। ওকে, এরকম গঠন হবে যদি সেটা কনভেক্স লেন্সে যদি ফেলা হয়ে থাকে। কনভেক্স লেন্স কীরকম দেখতে হয়? এরকম ধরনের দেখতে হয় কনভেক্স লেন্স। বোঝা গেছে? এতে ফেললে এরকম ধরনের দেখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, একটি মেঘের উচ্চতা কোণ হচ্ছে 30 ডিগ্রি, একটি বজ্রপাত পর্যবেক্ষণে 4 সেকেন্ড পরে এটি বজ্রধ্বনি যদি শোনা যায়, তাহলে মেঘের উলম্ব উচ্চতা কত? শব্দের গতিটা এখানে দিয়ে দিয়েছে। তোমরা সকলেই তোমাদের জানো অতিভুজের মান সকলেই বার করেছো, তোমরা বিষয়টা সকলেই বুঝতে পারছো যে ওইভাবে তোমাদের ক্যালকুলেশন করে এটা আনসার চলে আসবে, কারণ শব্দের গতি তোমাদের দিয়ে দিয়েছে। এটা ইজি, এটা সকলেই তোমরা জানো। এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, 660 হচ্ছে মিটার হচ্ছে রাইট অ্যান্সার হবে। ওকে, বোঝা গেছে? এবার কী করে সলভ করতে হয় যারা জানো না তারা বিষয়টা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। তো আমি সলভটা করে দিয়েছি, কারণ থিটা কোণের মানটা তোমাদের 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, কত সেকেন্ড পরে বজ্রধ্বনি শোনা যাচ্ছে? 4 সেকেন্ড পরে। তাহলে আমাদের হাইটটা চেয়েছে, এই হাইটটা তোমাদের হচ্ছে বার করতে হবে। ওকে, এটা তো অতিভুজ,
অতিভুজ এটা হচ্ছে ভূমি। তাহলে এবার সকলেই তোমরা বার করতে পারো সেই সূত্র ধরে। এবার বা তুমি এই ফিজিক্সের এই নিয়মটা অ্যাপ্লাই করে তোমরা ব্যবহার করতে পারো। এখানে তোমার টি সমান 4 সেকেন্ড, ভি সমান 330 মিটার পার সেকেন্ড, মানে শব্দের গতি, ভি হচ্ছে শব্দের গতি। ওকে, তাহলে আমরা কি জানি ডি ইকুয়াল টু ভি ইন্টু টি। সুতরাং ডি সমান তাহলে কী হবে, ভি এর মান কত 330 মিটার পার সেকেন্ড, আর তাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি ইন্টু টি, তাহলে কত হবে, ডি এর মান কত পাবো আমরা, হচ্ছে 1320 মিটার। তাহলে 1320 মিটার যদি হয় তাহলে এবার আমরা সেই সাইন থিটা বসাবো এটা। ওকে, না তবে তুমি এই হাইটটা পাবে। এখানে তোমাদের হাইটটা জানতে চাই, তাই সাইন থিটার মান তোমাকে বার করতে হবে। সাইন থিটা ইকুয়াল টু কী হয়, ডিস্টেন্স বাই হচ্ছে হাইট হয়। ডিস্টেন্স যতটা থাকে, দূরত্ব যতটা থাকে, সেটাকে যদি আমরা হাইট দিয়ে ভাগ করি সেটাই তো আমরা সাইন থিটা বলে থাকি অ্যাকচুয়ালি। সাইন থিটা অ্যাকচুয়ালি কি, সাইন থিটা বলতে ডিস্টেন্স বাই হাইট। ডিস্টেন্স কত আমরা পেয়ে গেছি 1320, আর হাইটটা কত সেটা আমরা জানবো। তাহলে সাইন থিটার মানটা আমাকে জানতে হবে। সাইন থিটার মান কত 0.5। তাহলে 1320 হচ্ছে তোমার ডিস্টেন্স ছিল, ইন্টু যদি 0.5 মানে সাইন থিটার মানকে দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, হাইটটা পেয়ে যাবো এইজের মানটা। তাহলে এইজের মান কত হলো 660 মিটার। এটাই আমাদের এখানে দিয়েছে। তোমরা এইভাবে ইজিলি তোমরা সলভ করতে পারো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 128 নম্বর, মানুষের চোখে ফোকাস করা হয় কোনটি। তাহলে এটা রাইট আনসার কী হবে, 4টে অপশান আছে। মানুষের চোখে ফোকাস করা হয় হচ্ছে চোখের লেন্সের উত্তলতার পরিবর্তনকে। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের চোখ। তোমাদের এখানে ইনফরমেশনটা দিয়েছি লুসেন্ট ডেসক্রিপটিভে, এইটুকু অংশটা বাকি ছিল তোমাদের আমি করিয়ে দিয়েছি। দেখো, মানুষ যদি স্পষ্ট দৃষ্টি দেখতে পায় সর্বনিম্ন দূরত্ব 25 সেন্টিমিটার। এখান থেকে বারবার প্রশ্ন আসে, মানে হচ্ছে তোমরা একটা মানুষ সবথেকে স্পষ্টভাবে দৃষ্টি নর্মাল চোখে সে দেখতে পায় কত পর্যন্ত, 25 সেন্টিমিটার পর্যন্ত। 25 সেন্টিমিটারের পর সে ছবি কিন্তু অস্পষ্ট হয়ে যাবে। সরি, আমরা এখান থেকে কী বুঝলাম, যে 25 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত যদি আমরা স্পষ্ট দেখতে পাই তাহলে আমাদের চোখের ভিশন ঠিকঠাক আছে। তারপর আবজা হলে সেটা ন্যাচারাল, সেটা কোনো বিষয় নয়। কিন্তু 25 সেন্টিমিটারের আগে যদি তোমরা আবজা দেখতে পাও তাহলে সেটা কি হবে, সেটা তোমার চোখের প্রবলেম এসে গেছে। বোঝা গেছে? মানুষের চোখের ত্রুটি এবং প্রতিকার সম্পর্কে তোমাদের কিছু জানতে হবে। ক্ষীণ দৃষ্টি বা অদূরদর্শিতা, ওকে, যেটাকে আমরা মায়োপিয়া তোমরা নাম শুনেছো মায়োপিয়া। ওকে, এই রোগটা, এই মায়োপিয়া কি হয় না, মায়োপিয়ায় আক্রান্ত একজন ব্যক্তি কাছের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে অপরিষ্কার দেখে, মানে দূরের বস্তুকে সে দেখতে পায় না পরিষ্কারভাবে, কাছের বস্তুকে পরিষ্কার দেখতে পায়, সেটাই হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া বলা হয়। ওকে, তার কারণটা কি না, অক্ষ বরাবর চোখের বলের প্রসারণ ঘটে, চোখের লেন্সের ফোকাল দৈর্ঘ্য ছোট করা হয় এবং স্থিতিস্থাপক সীমানার বাইরে সিলিয়ারি পেশিগুলোকে প্রসারিত হতে হয়, সেই জন্য কিছু মায়োপিয়াটা ঘটে। এর প্রতিকার কি, ডাইভার্জিং লেন্স ব্যবহার করা হয়। এই ডাইভার্জিং লেন্স ব্যবহার করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি রোগটাকে সলভ করা হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে মায়োপিয়া রোগে কোন লেন্স ব্যবহার করা হয়, মায়োপিয়া রোগটা কি। ওকে, তো এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি। আগেটা হস্র দৃষ্টি বা কাছের দৃষ্টি বললাম, এটা হচ্ছে দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। এতে কি হয় না, এতে যারা এই রোগটা আক্রান্ত হয় তারা দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পাবে কিন্তু কাছের বস্তুকে দেখতে পাবে না। দূরের বস্তু পরিষ্কার দেখতে পাচ্ছে, কাছের বস্তুগুলো দেখতে পাচ্ছে না। তার কারণটা কি, তার হাইপারমেট্রোপিয়া হয়েছে। তারা হাইপারমেট্রোপিয়ার কারণটা কি না, অক্ষ বরাবর চোখের বল ছোট হয়ে যায়। আগেটা যখন চোখের বল বড় হচ্ছিল, এটা চোখের বলটা কি হবে, ছোট হবে। চোখের লেন্সের ফোকাল দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং সিলিয়ারি পেশি শক্ত করা হয়। এবার প্রতিকারটা কি, এটা হচ্ছে কনভার্জিং লেন্স ব্যবহার করা হয়। এবার বলে কনভার্জিং লেন্স স্যার কোনটা, কনভার্জিং লেন্স বলতে কনভেক্স লেন্সের কথা বলা হচ্ছে। ওকে, কনভেক্স লেন্সকে কনভার্জিং লেন্স বলা হয়। ওকে, কনভেক্স বা কনভার্জিং লেন্স ব্যবহার করা হয় এই হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি রোগকে সলভ করার জন্য। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, এখান থেকে প্রশ্ন দেয়। প্রেসবায়োপিয়া, প্রেসবায়োপিয়া কি, এটা একটা ত্রুটি সাধারণ বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায়। সিলিয়ারি পেশি শক্ত হওয়ার কারণে এটা হয়ে থাকে। তো কী করে না, হচ্ছে তোমার ক্ষমতাটা হারিয়ে ফেলে, ফলে স্বতন্ত্রের পাশাপাশি কাছের বস্তুকেও দেখা যায় না, মানে কাছে থাকা অবস্থাতেও কিন্তু বস্তুকে সে দেখতে পায় না। প্রেসবায়োপিয়া মানে তার ক্ষমতাটা কমে যায়। এবার বলে সিলিয়ারি পেশি স্যার কোথায় থাকে, যারা জানো না এই বিষয়টা সম্পর্কে আমি একটু পরে একটা কোশ্চেন আছে, সেখানে সিলিয়ারি পেশিটা তোমাদের আমি দেখিয়ে দেবো। ওকে, তো টেনশন করো না। আর এবার দেখো, এই প্রতিকারের জন্য এটা হচ্ছে তোমার দুটি হচ্ছে তোমার পৃথক লেন্স ব্যবহার করা থাকে, বা হচ্ছে তোমার একটা বাইফোকালও ব্যবহার করা থাকে, মানে দুটি আলাদা আলাদা লেন্সও ব্যবহার করতে পারে বায়োপিয়া হচ্ছে রোগটাকে সলভ করার জন্য, বা একটা বাইফোকাল লেন্স ব্যবহার করলেও তোমার হচ্ছে প্রেসবায়োপিয়া রোগ হচ্ছে দূরীকরণ করা সম্ভব। তাহলে এইগুলো থেকে কোন লেন্স ব্যবহার করে দূরীকরণ করা সম্ভব, তার রোগের কারণটা কি, কেন হয় সেই রোগটা, রোগের হচ্ছে অ্যাকচুয়ালি এফেক্টটা কি, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, সেটা তোমাদের আমি কভার করে দিলাম। এখান থেকে একটা প্রশ্ন এক্সামে থাকে। আর একটা বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে আস্টিগমাটিজম, মানে হচ্ছে বিষম দৃষ্টি। এটা থেকেও রিসেন্ট তোমাদের গ্রুপ ডিতে কিন্তু প্রশ্ন দিয়েছে। তোমাদের এএলপি এবং হচ্ছে তোমাদের রেলের গ্রুপ ডি এনটিপিসি যে এক্সামগুলো, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। আস্টিগমাটিজম মানে হচ্ছে বিষম দৃষ্টি। এটা কি হয়, বিভিন্ন সমতলে যে কর্নিয়ার যে বক্রতার যে ব্যাসার্ধের পার্থক্য যেটা হয়, তার কারণে এই ত্রুটিটা দেখা যায়। ফলস্বরূপ এটা সমতলে একটি বস্তু রশ্মি অন্য সমতলে চোখের দ্বারা ফোকাসে আনা হয়। এই প্রতিকারের জন্য নলাকার লেন্স ব্যবহার করা খুব ইম্পর্টেন্ট। ওকে, সিলিন্ড্রিক্যাল লেন্স হচ্ছে ব্যবহার করা হয় এই অস্টিগমাটিজমে বা বিষম দৃষ্টি রোগের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট। রেটিনা দুই ধরনের দৃষ্টিকোষ থাকে, তাদের অদ্ভুত আকৃতির কারণেই কিন্তু তাদের রড এবং শঙ্কু হচ্ছে তাদেরকে বলা হয়ে থাকে। এই রডগুলি আলোর তীব্রতা নির্ধারণ করে, যেগুলো শঙ্কু আলোর রডকে আলাদা করে দেয়।
ওকে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে বিষম দৃষ্টি বা আস্টিগমাটিজম বলা হয়ে থাকে। এখান থেকেও প্রশ্ন আসে, এটা কোন লেন্স ব্যবহার করা হয়, সিলিন্ড্রিকাল বা নলাকার লেন্স ব্যবহার করা হয়। এটা অ্যাকচুয়ালি কী হয় বলো তো, একই সমতলে বিভিন্ন দিকের সমান্তরাল সরলরেখাকে একই সঙ্গে একই রকম স্পষ্ট না দেখতে পাওয়া, মানে সমান্তরালে আছে কিন্তু প্রত্যেকটা রেখাকে তারা স্পষ্ট দেখতে পাবে না, এটাই হচ্ছে তোমার হচ্ছে বিষম দৃষ্টি বা অ্যাস্টিগমাটিজম। ওকে, এখানে তোমাদের সবসময় মনে রাখবে সিলিন্ড্রিকাল লেন্স কিন্তু ব্যবহার করে থাকে, বা হচ্ছে পোলানো সিলিন্ড্রিকাল লেন্সও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, এটা কিন্তু জানবে। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 129 নম্বর, দুটি সমতল আয়না এ এবং বি একে অপরের দিকে মুখ করে রাখা হয়েছে। তাহলে বলছে 12 সেন্টিমিটার দূরত্ব যদি স্থাপন করা হয়েছে, আয়না এ থেকে 8 সেন্টিমিটার দূরত্বে সেই বস্তুটাকে রাখা হয়েছে, তাহলে বলছে এ থেকে 8 সেমি দূরত্বে তাদের মধ্যে দূরত্ব কত হবে, এবং আয়না বিতে গঠিত যে চিত্রটা হবে তার দূরত্ব কত হবে, মানে সেই বিতে যে চিত্রটা গঠন হবে তার দূরত্ব কত। এইরকম ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে, এরকম নিউমেরিক্যালগুলো খুব ইম্পর্টেন্ট। রাইট আনসার হবে 16 সেন্টিমিটার, মানে 16 সেন্টিমিটার। এবার বলছে কী করে হলো স্যার, তাহলে এটা জানা দরকার। তোমাদের আমি এখানে করে দিয়েছি সেটা, মানে বি থেকে বিতে গঠিত প্রথম যে চিত্রটা হচ্ছে তার দূরত্ব 4 সেন্টিমিটার, বিতে এতে গঠিত প্রথম চিত্রের দূরত্ব 12 + 8 মানে 20 সেন্টিমিটার। সুতরাং এতে প্রথম চিত্রের কারণে বিতে গঠিত দ্বিতীয় চিত্রের মাধ্যমে যে দূরত্বটা সেটা 20 সেন্টিমিটার। তাহলে প্রথম চিত্র দ্বিতীয় চিত্রকে যদি মানে মাইনাস করে দিই, তাহলে আমরা এই বি থেকে একটা চিত্রের ছবি তোমরা দূরত্বটা পেয়ে যাবো, তাহলে হচ্ছে 20 - 4 মানে 16 সেন্টিমিটার। এবার যারা বুঝতে পারলে না বিষয়টা, তারা অবশ্যই তাদেরকে বলবো তোমাদের আয়নার ক্লাসটা অর্থাৎ মিররের ক্লাসটা করো, তাহলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। ওকে, তোমাদের তাছাড়াও আমি তোমাদের একটা এক্সট্রা ম্যাথ তোমাদের আমি দিয়েছি নিউমেরিক্যাল, এই নিউমেরিক্যালটা যে সলভ করে নেবে এক্সামে প্রশ্ন এখান থেকে এলে তোমরা ইজিলি করতে পারবে। আগেরটার মতনই সেম ম্যাথ, তোমাদের একটু ইজি করে তোমাদের বিষয়টা দিয়েছি। এটা এই প্রশ্নটা কিন্তু এক্সামে এসেছিল। ওকে, এনসিইআরটিতে তোমাদের এরকম ধরনের প্রশ্ন পেয়ে যাবে। দেখো তোমাদের আমি চিত্রটাও পাশে দিয়ে দিয়েছি, এটা শুধু তোমাদের শুধু এটা ডেটাটা চেঞ্জ করে দিয়েছি, মানে দুটি সমতল আয়না আছে পাশাপাশি রাখা হয়েছে, তাহলে একে অপরের সমান্তরালে 40 সেমি ডিস্টেন্স, 40 সেন্টিমিটার, মানে এখান থেকে এটা ডিস্টেন্সটা হচ্ছে 40 সেন্টিমিটার। একটা বস্তু মানে অবজেক্টকে রাখা হয়েছে, এখানে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, যে কোনো বস্তুকে আমরা এখানে রেখেছি, যেটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দূরত্ব হচ্ছে এই আয়না থেকে, মানে এই আয়না থেকে এইটুকুন দূরত্বটা হচ্ছে তোমার হচ্ছে কত 10 সেন্টিমিটার। বোঝা গেছে, 10 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব। এবার বলতে চাইছে যে আয়না দ্বারা গঠিত বস্তু চিত্রের মধ্যে দূরত্ব কত, এই বস্তুটার আবার চিত্র গঠন হবে, এটা না এখানে তো বস্তুটা অরিজিনাল বস্তুটা, এটা আবার আয়না চিত্র গঠন হবে। ওকে, এদিকেও চিত্র গঠন হবে, এদিকেও চিত্র গঠন হবে, চিত্রের মধ্যে দূরত্বটা কত হবে আয়না থেকে সেটা বলতে হবে। দেখো তোমাদের এখানে ক্যালকুলেশনে ডিটেলসে করেছি, আয়না থেকে বস্তুর দূরত্ব কত 10 সেন্টিমিটার, আয়না এ থেকে চিত্রের দূরত্ব কত 10 সেন্টিমিটার, মানে এখান থেকে যদি চিত্রটা 10 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এইটুকুন দূরত্বটা 10 সেন্টিমিটারই হবে। এবার আয়না থেকে বস্তু এবং ছবির মধ্যে দূরত্ব কত হবে। ওকে, তাহলে ছবিটা নিশ্চয়ই এখানে যতটা দূরত্ব হবে তাহলে ছবিটাও তত দূরে যে গঠিত হবে, এটা 10 হলে এটাও 10, তাহলে 10 10 কত হবে 20 সেন্টিমিটার। তাহলে আয়না থেকে বস্তু দূরত্ব বিতে তাহলে কত হবে, বি আয়নার ক্ষেত্রে, মানে আয়না থেকে বস্তুর দূরত্ব বি, মানে বি যে মিররটা আছে সেখান থেকে আয়নার দূরত্ব কত, টোটালটা তো 40, এই টোটালটা 40, তাহলে টোটালটা যদি 40 হয় আর আমাদের যদি 10 সেন্টিমিটার যদি বস্তুর দূরত্ব হয়, তাহলে 10 থেকে এই 40কে যদি বিয়োগ করি তাহলে এই গ্যাপটুকু পেয়ে যাবো, তাহলে এই গ্যাপটুকুর মান কত হয়ে গেল 30 হয়ে গেল। ওকে, 30 সেন্টিমিটার। আয়না বি থেকে চিত্রের দূরত্ব 30 সেন্টিমিটার দূরে আছে। এবার দেখো আয়না থেকে বস্তু এবং ছবির মধ্যে দূরত্ব তাহলে কত হবে, তোমাদের আয়না থেকে বস্তু এবং ছবির মধ্যে দূরত্বটা কত হচ্ছে সেটা হবে কি 30 + 30 = 60। এটা যদি 60 সেন্টিমিটার পেয়ে যায়, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যেহেতু ছবিগুলোর বস্তুর উভয় পাশে রয়েছে, ছবিগুলো বস্তুর উভয় পাশে রয়েছে, এটা হচ্ছে বস্তু অবজেক্টটা, এর উভয় পাশেই ছবি গঠন হয়েছে, এদিকেও গঠন হয়েছে ছবি, এদিকেও গঠন হয়েছে ছবি, তাই ছবিগুলোর মধ্যে দূরত্ব দিতে হবে কি না, বস্তু থেকে ছবির দূরত্ব কতটা, মানে এই বস্তুটা অবজেক্টটা যেটা ছিল এখান থেকে ছবির দূরত্ব কত আমরা পেয়েছি হচ্ছে 20 সেন্টিমিটার, মানে 10 10 20, এইটুকুনটা ডিস্টেন্সটা ছবিটা যেন গঠন হয়েছে 20। আর কি না বস্তু থেকে বি ছবির দূরত্ব কতটা, মানে এইখান থেকে এইটুকুন দূরত্বটা কত, এটা হচ্ছে তোমার 60। তাহলে এটা থেকে এটার দূরত্ব যদি 60 হয় আর এটার দূরত্ব যদি 20 হয়, তাহলে 20 আর 60 কত হবে 80 সেন্টিমিটার। তাহলে বস্তু থেকে ছবির দূরত্ব 20 সেন্টিমিটার আর বস্তু থেকে বি ছবির দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, টোটাল হয়ে গেল 80 সেন্টিমিটার। এই ম্যাথটা কিন্তু আসে, তাই এটা কিন্তু ভালো করে বুঝবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ফটোগ্রাফি ক্যামেরা লেন্সের ফোকাল দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, লেন্সের শক্তি কত। আমি বারবার করিয়েছি পাওয়ার অফ লেন্স, তোমরা দেখবে যে অনেকবার করানো আছে, ডিটেলস যখন ক্লাস করছিলাম তোমাদের 4 নম্বর নাকি 3 নম্বর পার্টে তোমাদের আমি করিয়েছি লেন্সের শক্তি, তোমাদের হেডিং করা আছে, দেখবে তোমাদের পরপর যে ক্লাসগুলো প্লেলিস্টটা চেক করো, ওখানে তোমরা পেয়ে যাবে, হেডিংই তোমাদের করা রয়েছে, ওটা অবশ্যই করে নেবে। এখান থেকে বারবার কিন্তু এক্সামে প্রশ্ন আছে, গ্রুপ ডিতে আর এনটিপিসিতে বারবার প্রশ্ন এসেছে এখান থেকে। তাহলে এটা বলো রাইট অ্যান্সার কী হবে, এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি
হচ্ছে 20D, ডি হচ্ছে ডায়োপ্টার। ওকে, লেন্সের একক বলা হয়। আমি তবু এখানে ক্যালকুলেশনটা করে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এখানে সেন্টিমিটারে দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য দেবে। আমি বলি যে সবসময় ফোকাল দৈর্ঘ্যের মান মিটারে হয়। ওকে, আর এখানে যদি সেন্টিমিটার দেয় তাহলে তোমাকে সেটা চেঞ্জ করে নিতে হবে মিটারে। তাহলে 5 সেন্টিমিটার সমান 0.05 মিটার, তবে সেটা 1/0.05 মিটারে ভাগ করে তবেই 20 আনসার আসবে। ডাইরেক্ট তুমি 1কে 5 দিয়ে যদি ভাগ করে দাও, সব থোড়ি না হচ্ছে তোমার 20 আনসার হবে, সেটা সেন্টিমিটারে রয়ে গেল। সেন্টিমিটারে ফোকাল দৈর্ঘ্যের মান কোনো সময়ই হয় না, মিটারে হয়। তাই সেটা তোমার সবসময় সেন্টিমিটারে দিলে প্রশ্ন দেখে করবে, মিটারে চেঞ্জ করবে, তারপর হচ্ছে তোমার সূত্রে ফেলবে P = 1/f। এফ হচ্ছে ফোকাল দৈর্ঘ্যের মান, P হচ্ছে তোমার লেন্সের পাওয়ার। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন, মানুষের চোখের রেটিনার যে ছবিটি তৈরি করা হয় তা হলো কোনটি? এটা সবসময় বাস্তব হবে এবং উল্টানো হবে, রিয়েল এবং ইনভার্টেড, অনেকবার বলেছি আমি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী, তরলে নিমজ্জিত একটি লেন্স দৃশ্যমান হয় কখন? যখন হচ্ছে লেন্সের প্রতিসরণ সূচক তরলের প্রতিসরণ সূচকের সমান হয়। আমি কন্ডিশন দিয়ে বুঝিয়েছিলাম তোমাদের যখন লুসেন্টে থিওরিটা করাচ্ছিলাম, লাস্ট পার্ট থিওরি। ওকে, সেটা হচ্ছে 17 সম্ভব 3 নম্বর পার্টে তোমাদের আমি করিয়েছিলাম। লেন্সের প্রতিসরণ সূচক তরলের প্রতিসরণ সূচকের যখন সমান হবে, তখন হচ্ছে একটা তরলে, মানে একটা তরলের যে কোনোতে যদি লেন্সকে মানে ডোবানো হয়, তাহলে সেটা দৃশ্যমান হবে। তখনই লেন্সের প্রতিসরণ সূচক তরলের প্রতিসরণ সূচকের সমান হতে হবে, তবেই দেখা যাবে। যদি প্রতিসরণ সূচকটা যদি বেড়ে যায়, ওকে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না সেই লেন্সটাকে তার ভেতরে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, প্রতিসরণ সূচক 1.5 এর গ্লাস থেকে একটি ইকু কনভেক্স লেন্স প্রস্তুত করা হয়। পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যদি 0.5 মিটার হয়, তাহলে লেন্সের ফোকাল দৈর্ঘ্য কত? লেন্সের ফোকাল দৈর্ঘ্য বার করতে দিয়েছে, তাহলে সেই সেম সূত্র অ্যাপ্লাই করে 0.5 মিটার আনসার হবে। ওকে, আগের সূত্রটা P = 1/f। ওকে, ওখানেই তোমাদের পাওয়ারটা বসাবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, একটি স্বচ্ছ সমজাতীয় মাধ্যমে পরিভ্রমণকারী একটি আলোক তরঙ্গ উচ্চতর প্রতিসরণ সূচকের আরেকটি সমজাতীয় স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন দ্বিতীয় মাধ্যমে আলোর গতি কীরকম হবে? এটা হবে হচ্ছে তোমার প্রথম মাধ্যমের চেয়ে কম হয়ে যাবে। ওকে, লেস দ্যান হয়ে যাবে, ইজ লেস দ্যান দ্যাট ইন দ্য ফার্স্ট মিডিয়ামের থেকে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো, একটি সুস্থ মানুষের চোখে ফোকাস করা হয় এই 4টে অপশানের মধ্যে কোনটির ক্ষেত্রে? এটা হচ্ছে সিলিয়ারি পেশির মাধ্যমে লেন্সের হচ্ছে উত্তলতার পরিবর্তনের মাধ্যমে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটু আগে তোমাদের আমি বলছিলাম এই সিলিয়ারি পেশিটা তোমাদের দেখাবো। এটা ধরো চোখ, এই যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হয় সিলিয়ারি পেশি। ওকে, সিলিয়ারি মাসেল এখানেও থাকে, এখানেও থাকে, দুদিকটাতেই থাকে, এখানে সিলিয়ারি মাসেল। এই সিলিয়ারি পেশির মাধ্যমে তোমার লেন্সের উত্তলতার পরিবর্তনের মাধ্যমে একটা সুস্থ মানুষের চোখ ফোকাস করা। একটা সুস্থ মানুষ এখানটা কম বেশি করে দেখবে চোখকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। ওকে, সিলিয়ারি পেশির ভূমিকা কিন্তু এটাই। আর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। 4টে বিবৃতি দিয়েছে, রাইট অ্যান্সার হবে 1, 2, 3, তিনটেই সঠিক, মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই 1, 2 এবং 3 এই তিনটে বিবৃতি কিন্তু সঠিক, 4 নম্বরটা হচ্ছে সঠিক নয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, দুটি সমতল আয়না একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণে ঝুঁকে আছে, যদি একটি বস্তু তাদের মধ্যে স্থাপন করা হয় তাহলে উদ্ভূত ছবির সংখ্যা কত হবে? আগের দিন সেম কোশ্চেন একটা করিয়েছিলাম, আমি তোমাদের সেখানে বুঝিয়েছিলাম। যারা দেখোনি আগের দিনে ফার্স্ট পার্টটা দেখো এমসিকিউটা, সেখানে এই সেম কোশ্চেনই ছিল, তোমাদের আমি বুঝিয়েছিলাম কী করে ছবিটা গঠন হচ্ছে। আজকে ডাইরেক্ট আনসার দাও, তাহলে কটা ইমেজ তৈরি হবে? 60 ডিগ্রি কোণে থাকলে 5টা ইমেজ তৈরি হবে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী, একটি টেলিস্কোপের বিবর্ধক শক্তি বৃদ্ধি করা যেতে পারে 4টে অপশনের মধ্যে কোনটি দ্বারা? চোখের অংশটির ফোকাল দৈর্ঘ্যকে হ্রাস করে। সবসময় ফোকাল দৈর্ঘ্যকে যদি হ্রাস করা হয়, তাহলে একটা টেলিস্কোপের কিন্তু বিবর্ধক শক্তিকে কিন্তু বৃদ্ধি করা যাবে। এটা সবসময় মনে রাখবে যে একটা টেলিস্কোপ যেটা থাকে না, টেলিস্কোপের মধ্যে তোমরা যে দেখছো, এটা বিবর্ধক শক্তি বলতে তার ম্যাগনিফাইং পাওয়ারটা। ওকে, মানে বড় করে যে দেখছো, এটাকে বিবর্ধক শক্তি বলছে। এইটাই বিবর্ধক যে শক্তিটা, সেটা তখনই বৃদ্ধি পাবে যখন মানুষের চোখের ফোকাল লেন্থের দৈর্ঘ্যকে হ্রাস করা হবে, মানে কমিয়ে আনা হবে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, তাহলে আইপিএসের ফোকাল দৈর্ঘ্য কমিয়ে টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার কিন্তু বাড়ানো যেতে পারে। এই লাইনটা মনে রাখবে, তোমরা সব থেকে ইজিলি কিন্তু আনসার দিতে হবে যে কোনো প্রশ্নে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, একটি বস্তুকে 15 সেমি ফোকাল দৈর্ঘ্যের অবতল আয়নার সামনে 5 সেমি রাখা হয়, তাহলে চিত্রের প্রকৃতি কেমন হবে? তোমাদের পাশে ছবিটা দিয়েছি, মানে একটা বস্তুকে 15 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের অবতলে রাখা হয়েছে। ধরো এটা মিরর। ওকে, এইখানে তোমাদের ফোকাল দৈর্ঘ্যটা রয়েছে, এখানে 15 সেন্টিমিটার তোমার রাখা হয়েছে, ডিস্টেন্সটা রাখা হয়েছে। তাহলে বলছে যে একটা কোনো বস্তুকে 15 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের অবতল আয়নার সামনে রাখা হয়েছে, অবতল আয়না। ওকে, কনকেভ, তাহলে এর মধ্যে রাখা হয়েছে, তাহলে 5 সেমি যদি আয়নার সামনে রাখা হয়, ওকে, তাহলে এইটুকুন দূরত্বটা হচ্ছে 5 সেমি অবজেক্টকে রাখা হচ্ছে। তাহলে চিত্রের প্রকৃতি কেমন হবে? পেছন দিকে ছবিটা করা, এখানে তো ছবিটা পাস করানোর পর রেটা এই সোজা আসার পর কী হয়ে যাবে? এই সোজা ভেদ করে চলে যাবে। এখানে ক্ষেত্রে কী হবে দেখো, এই সোজা যদি আলো আসে, তাহলে এই সোজা আলো এসে কী হবে? প্রতিফলিত হয় এই দিকে বেঁকে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো সময় মিট করবে না, দুটো দুমুখে চলে যাবে। তাহলে এই আলোটা যদি এই সোজা এসে এই সোজা বেরিয়ে যায়, আর এই আলোটা এই সোজা এসে যদি এই সোজা বেরিয়ে যায়, এটা কোনোদিনই মিট করবে? মিট করবে না। আমরা তোমরা এগুলো মিররে বা লেন্সে পড়িয়েছি বারবার, যারা দেখোনি মিররে ক্লাসটা করে এসো প্লিজ, তোমরা সেখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবে। তাহলে এটা মিট করতে গেলে পেছন দিকে যেতে হবে, এর পেছন দিকে যদি টানা হয় রেখাটা একটা জায়গায় যে কী হবে, তারা
মিট করে যাবে, এইখানে ছবিটা গঠন হবে। আর পিছন দিকে আয়নায় গঠিত হওয়া মানে সেই ছবি সবসময় কী হবে বলো তো, ইরেক্ট হবে, মানে সোজা হবে, এটা কনফার্ম। আর ইরেক্ট হচ্ছে মানে সেটা কী হবে, ভার্চুয়ালি অবশ্যই হবে, সেটা হচ্ছে অসৎ হবে ছবিটা। তাহলে রাইট আনসার কোনটা হবে, এটা হবে অপশান বি, ভার্চুয়াল এবং ম্যাগনিফিকেশন, মানে হচ্ছে ভার্চুয়াল হবে, বড় হবে এবং সোজা হবে। ওকে, এনলার্জড বলতে পারো বা ম্যাগনিফাইড বলেছে, একই বিষয়, ম্যাগনিফাইড মানেও বড়। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। অবশ্যই তোমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা দেখবে, লেন্সের চ্যাপ্টারগুলো দেখবে, ওখানে এগুলো ছবি সমেত বুঝিয়েছি, অবশ্যই সেগুলো করে আসবে, ইজিলি আনসার করতে পারে। এখান থেকে প্রশ্ন কিন্তু 100% এক্সামে থাকে। এবার দেখো, বিভিন্ন দূরত্বের বিভিন্ন বস্তু চোখ দ্বারা দেখানো যায়। ওকে, তাহলে প্যারামিটারে স্থির থাকে তা হলো কোনটি? তাহলে প্যারামিটারটি স্থির থাকবে কখন? কখন থাকবে না, চোখের লেন্স থেকে ছবির দূরত্ব যখন ঠিক থাকবে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কিভাবে একজন মেয়েকে 120 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অবতল গোলাকার আয়নার সামনে দাঁড়াতে হবে যাতে তার মুখের স্বাভাবিক আকারের 4 গুণ খাড়া ছবি দেখতে পাওয়া যায়, মানে খাড়া বলতে সোজা ছবি, মানে 120 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অবতল আয়না নিয়েছে। ওকে, এই গোলাকার আয়নার সামনে দাঁড়িয়ে বলছে তার মুখের স্বাভাবিক আকারে 4 গুণ খাড়া ছবি তাকে দেখতে হবে। তাহলে কি হবে, তাহলে ছবিটা দেখতে গেলে তাকে 45 সেন্টিমিটার ফ্রম মিরর থেকে, মানে আয়না থেকে 45 সেন্টিমিটার দূরে থাকতে হবে। এটা ধরো আয়না, এই আয়না থেকে তাকে 45 সেন্টিমিটার দূরে থাকতে হবে, তবে হচ্ছে সে হচ্ছে ছবিটা সেখানে 4 গুণ বেশি দেখতে পাবে। একটি সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে চোখ থেকে ডি দূরত্বে রাখা লেন্স এবং চিত্রটি চোখ থেকে স্বতন্ত্র দৃষ্টির ন্যূনতম দূরত্ব তৈরি হয়। তাহলে আণুবীক্ষণিক যন্ত্রের বিবর্ধক শক্তি কত হবে? ওকে, পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপের যে পাওয়ারটা, ম্যাগনিফাইং পাওয়ার, সেটা কত হবে সেটা জানতে চাই। তাহলে এটা রাইট আনসার হবে অপশান বি, 1 প্লাস হচ্ছে তোমার ডি মাইনাস ডি। ক্যাপিটালের ডিটা হচ্ছে ন্যূনতম দূরত্বর কথা বলা হয়েছে। ওকে, লিস্ট ডিস্টেন্স। আর ছোট হাতের ডিটা যেটা, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি দিয়ে বলো তো, ওটা হচ্ছে ডিস্টেন্স দিয়ে। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন, একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির 100 সেন্টিমিটারের কাছাকাছি একটা বিন্দু আছে, তাহলে সংশোধনকারী লেন্স যদি ব্যবহার করে তার শক্তি কত হওয়া দরকার? এটা প্লাস 0.8 ডায়োপ্টার। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ডায়োপ্টারের ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছি না, পি ইকুয়াল টু হচ্ছে 1/f, এই ফর্মুলাতে তোমাদের বার করা শিখিয়েছি। এটা তোমরা সেটা বার করতে পারলে সেন্টিমিটারে মিটারে কনভার্ট করবে, তাই সূত্রে ফেলবে, এটা আনসার এসে যাবে 0.8 ডায়োপ্টার। ওকে, বারবার বলছি, এখান থেকে প্রশ্ন বিভিন্নভাবে আসে। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। দুটো বিবৃতি দিয়েছে, তার মধ্যে অপশান দিয়েছে, রাইট আনসার হবে অপশান সি, বোথ 1 and 2, দুটোই হচ্ছে সঠিক, একও সঠিক দুও সঠিক। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন, পারদ এবং সোডিয়াম রাস্তার বাতি যে জ্বলে সেটা কিসের কারণে? এটা হচ্ছে ইলেকট্রন নির্গমনের কারণে, মানে ইলেকট্রন হচ্ছে ইমিশন হয়। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে এক্সামে। ওকে, পারদ এবং সোডিয়াম যুক্ত রাস্তার বাতিগুলো ইলেকট্রন নির্গমনের কারণে কিন্তু আলোকিত করে। পরবর্তী একটা প্রশ্ন, নিচের চিত্রটা যে রয়েছে, এই চিত্রটা, এখানে L1 L2 দুটি লেন্স নেওয়া হয়েছে, দুটো লেন্স এবং একই অক্ষ বরাবর হচ্ছে রাখা হয়েছে। ওকে, রাখা হয়েছে, আলোর একটি সমান্তরাল রশ্মি L1 এবং তার উপরে L2 পড়েছে, ওই যে রশ্মিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সোজা। ওকে, তাহলে এই যে পড়েছে, তাহলে L2 ছেড়ে চলে যাচ্ছে, এখান থেকে যখন L2 আলোটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটি সমান্তরাল বিম হিসাবে কাজ করছে। তাহলে তোমাদের দুটো কন্ডিশন দিয়েছে বিবৃতি, L1 এবং L2 উভয়ই হচ্ছে উত্তর লেন্স হতে পারে, এটা L1 হবে, এটা L2 হবে। এবার 2 নম্বর বিবৃতি বলছে দুটি লেন্সের মধ্যে দূরত্ব তাদের ফোকাল দৈর্ঘ্যের সমষ্টির সমান হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা বলতে হবে। এটার মধ্যে সঠিক হবে তোমার অপশান সি, বোথ 1 and 2। ওকে, এটা হচ্ছে সঠিক হবে। ওকে, মানে তোমার L1 এবং L2 উভয়ের উত্তর লেন্স হতে হবে এবং হচ্ছে তোমার দুটি লেন্সের মধ্যে দূরত্ব তাদের ফোকাল দৈর্ঘ্যের সমষ্টির সমান হতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, একটি পার্থিব টেলিস্কোপ একটি জ্যোতির্বিদ্যা দূরবীক্ষণের অপরিহার্য পার্থক্য কি? মানে একটা তোমাদের এসেনশিয়াল যে ডিফারেন্সটা তোমাদের জানতে চাইছে কিসের মধ্যে, না হচ্ছে পার্থিব টেলিস্কোপ একটা, আর হচ্ছে তোমাদের অ্যাস্ট্রোনমিক্যাল হচ্ছে টেলিস্কোপ। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ জ্যোতির্বিদ্যা না বলে এটা জ্যোতির্বিদ্যা হয়ে গেছে। অ্যাস্ট্রোনমিক্যাল বলতে তোমাদের মহাকাশের দূরবীন। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মানে আমাদের পৃথিবীতে যে আমরা টেলিস্কোপগুলো ইউজ করে থাকি, ওকে, সেইগুলো আর হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের মধ্যে মূল পার্থক্যটা কি জানতে চাইছে। মানে পার্থক্যটা হচ্ছে অপশান সি হয়ে যাবে রাইট আনসার, টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ। ওকে, টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ বলতে হচ্ছে তোমার পার্থিব টেলিস্কোপের কথা বলা হচ্ছে। এটি একটি খাড়া চিত্র তৈরি করে, মানে সোজা চিত্র তৈরি করবে। আর জ্যোতির্বিদ্যা দূরবীন বা জ্যোতির্বিদ্যা না বলে এটাকে তোমরা বলতে পারো অ্যাস্ট্রোনমিক্যাল, মানে হচ্ছে মহাকাশীয় দূরবীন হচ্ছে উল্টো চিত্র তৈরি করে। এটাই হচ্ছে তোমাদের মেন ডিফারেন্স দুটোর মধ্যে, বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, v/m/s বেগে ভ্রমণ করা আলোক রশ্মি একটি কাঁচের উপরে 45 ডিগ্রি কোণে ঘটে থাকে। তাহলে প্রতিসরণ সূচকের স্ল্যাব যদি 1.5 হয়, তাহলে স্ল্যাবের ভিতর আলোর রশ্মির বেগ কত হবে? এটা হবে অপশান বি, 2 × v/3। পরবর্তী প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? এটা সকলেই জানো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো, ধরুন একটি রকেট জাহাজ পৃথিবী থেকে আলোর বেগ গতিবেগে সরে যাচ্ছে,
তাহলে রকেট শিপের একটি আলো জাহাজের যাত্রীদের কাছে নীল দেখাচ্ছে, তাহলে পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে কী রং দেখাবে? পর্যবেক্ষকের কাছে সবসময় সেটা নীলই দেখাবে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন, জলের মধ্যে একটি বায়ু বুদবুদ একটি জার মতো কাজ করবে, মানে জলের মধ্যে যে বায়ু বুদবুদগুলো থাকে সেগুলো অবতল লেন্স হিসেবে কাজ করে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, কনকেভ লেন্স। যখন একটি আয়না একটি থিটা কোণ দ্বারা ঘোরানো হয় তখন প্রতিফলিত রশ্মি ঘুরবে কোন কোণে? 2 থিটা দ্বারা, ডবল দ্বারা। ওকে, অপশন ডি হয়ে যাবে রাইট। এটা তোমাদের আমি বুঝিয়েছিলাম। ওকে, কোন কী করে ঘোরে তোমাদের আয়না যখন মিরর করাচ্ছিলাম। ওকে, যে ডিস্টেন্সটা বলেছিলাম একটা মিরর থেকে কতটা ডিস্টেন্সে থাকলে, সেখানেও তোমাদের আমি বলেছিলাম কাছ থেকে দূরে গেলে তার হচ্ছে কত গুণ হয়ে যায়, 2 গুণ হয়ে যাবে। আবার হচ্ছে তোমার অন্য দূর থেকে যদি কাছে আয়নার দিকে আসে তাহলে সেটাকে আমরা আয়নাতে কী দেখবো? 2 গুণ হিসাবে দেখবো। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাবো। 153 নম্বর, আলো যখন থেকে ভ্রমণ করে তখন মোট অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে পারে কিসের মধ্যে সবথেকে বেশি? হীরা থেকে কাঁচ, অর্থাৎ ডায়মন্ড টু গ্লাস। পরবর্তী দেখাটা দাবি এবং কানুন রিলেটেড প্রশ্ন দিয়েছে তোমাদের ইউপিএসসির প্রশ্ন। একটি চলমান ছবিতে সাধারণত 24টি ফ্রেম প্রতি সেকেন্ডে ফিল্মের পুরো দৈর্ঘ্য প্রজেক্ট করা হচ্ছে, এটা হচ্ছে দাবি। কারণ বলছে উদ্দীপনা অপসারণের পরে চোখের রেটিনায় তৈরি করা চিত্র হচ্ছে O/S ধরে রাখা হয়। তাহলে এখানে 4টে কোড দিয়েছে, রাইট অ্যান্সার কোনটা হবে? এ সত্য কিন্তু আর মিথ্যা। এ বলতে কি দাবিটা, ওকে, এইটা সত্য, আরটা হচ্ছে মিথ্যা, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যখন একটি সিডি অডিও এবং ভিডিও সিস্টেম ব্যবহৃত কম্প্যাক্ট ডিস্ক আমরা সিডি বলে থাকি, যে সিডিগুলো সেই গোল গোল আকারে যে সিডিগুলো ইউজ হতো আগেকার দিনে, এই সিডিগুলোর ভেতরে সূর্যের আলোতে দেখা যায় যে রামধনুর মতো রং দেখা যায়। দেখেছো তোমরা সেই সিডি বা ডিভিডিগুলো, তার উপর যদি দেখো সেই বিভিন্ন রকম তার উপর রংধনুর মতো রং দেখা যায়, বিভিন্ন রকম কালারগুলো। ওকে, তাই এই ঘটনার ভিত্তি ব্যাখ্যা করে কোনটাকে? এই 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে প্রতিচরণ, বিবর্তন এবং হস্তান্তরণ, মানে অপশান ডি, মানে হচ্ছে রিফ্লেকশন, হচ্ছে ডিফ্র্যাকশন আর হচ্ছে ট্রান্সমিশন। এই 3টে কাজ নীতিতে কাজ করে বলে এই মানে সিডি ডিস্কের ওপর হচ্ছে কালারিংটা এরকম দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে আজকে তোমাদের 156 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাদের আমি করালাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আরও কোশ্চেন কিছু রয়েছে, আরও তোমাদের 50-60টার মতো কোশ্চেন বাকি রয়ে গেছে, সেগুলো আমি নেক্সট পার্টে তোমাদের করিয়ে দেবো, তাহলে তোমাদের লাইটের চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো বিভিন্ন রকম গ্রুপে বা তোমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো ক্লাসটাকে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমিও মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। ওকে, অবশ্যই তোমরা দেখতে থাকো ক্লাসগুলো। চলো, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।